একটি নতুন দল আসছে, যেটা জাতীয় নাগরিক যে দলটি ছিল সেটি ভেঙেই আসলে, বা সেখানকার কেউ হয়তো যারা ভিন্ন মত পোষণ করেন তারাই করছেন। এতদিন এনসিপির সমালোচনা করেছেন, এখন আরও একটি দল হয়ে গেল সমালোচনা করার জন্য। আপনাদের সমালোচনা করার করতে সময়ও বেশি খরচ হবে মনে হচ্ছে। না, আপনি যেভাবে একটা সরলীকরণ করেছেন এইটা আমরা কোনোভাবে বিশ্বাস করি না, বরং আমাদের আপত্তিটা ছিল এখানে যে কোনো রাজনৈতিক দল হবে এটাকে আমরা স্বাগত জানাই। জোনায়েদ জানিয়েছেন যে নতুন একটি প্ল্যাটফর্ম আসতে যাচ্ছে, এনসিপি কি চ্যালেঞ্জের মুখে পড়লো? আচ্ছা, শুরুতেই ধন্যবাদ জানাতে চাই আমাকে ফ্লোরটা দেওয়ার জন্য। আপনি একটা কথা বলেছিলেন যে তাদের আসলে এনসিপিতে যাওয়ার কথা ছিল। আমি জানি না আপনারা কোথা থেকে শুনেছেন তাদের এনসিপিতে যাওয়ার কথা ছিল, মানে এনসিপিতে কারা গিয়েছে বা না গিয়েছে সেটা কোত্থেকে প্রমাণিত হবে? সেটা হলো এনসিপি যে কমিটি দিয়েছে তার লিস্ট থেকে প্রমাণিত হবে। তারা জাতীয় নাগরিক কমিটিতে ছিল এবং জাতীয় নাগরিক কমিটি স্পষ্টভাবে বলেছে যে এখান থেকে এক বা একাধিক রাজনৈতিক দলের উত্থান হতে পারে, সেটাই আমরা দেখতে পাচ্ছি। এখানের ভিতরে বিভিন্ন দল মত পথের মানুষেরা, বিভিন্ন চিন্তার মানুষ একত্রে এসে যুক্ত হয়েছে। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময় তো ছাত্রদের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটা ছিল, কিন্তু নাগরিকদের জন্য তো কোনো আলাদা প্ল্যাটফর্ম ছিল না। তো নাগরিকদের জন্য একটা প্ল্যাটফর্ম করা হয়েছে, সেখানে সবাই আসছে। আমি যদি বলতে পারি যে এখানে আমাদের ছাত্র দলের বড় আপু ছিলেন কানাতাই আলাম আপু, তিনি কিন্তু এখানের ভিতরে এসেছিলেন। এরকম অনেকটা প্রত্যেকটা রাজনৈতিক দল, অনেক রায় এসেছে, অনেকরাই কিন্তু পরবর্তী নিজের রাজনৈতিক আইডিয়া চিন্তা এবং তারা মনে করছে যে যেখানে রাজনীতি করে হলো গিয়ে ভালো করবে, শাইন করতে পারবে, সে সেখানে গেছে। আমরা মনে করি না এখানে কোনো প্রবলেম আছে। আমরা বরং শুভকামনা জানাতে চাই একটি নতুন রাজনৈতিক উদ্যোগ। কিছুতেই এনসিপিতে যাওয়ার কথা ছিল না তাদের রাজনৈতিক, এটা একটা প্রসেসের মধ্য দিয়ে গিয়েছিল। যাদের সাথে মিলেছে তারা গিয়েছে, যাদের সাথে মিলেনি তারা যায়নি। এটাই তো আসলে এইটাই গণতান্ত্রিক চর্চা। আমার সাথে যদি আপনার মেলে আমি আপনার সাথে যাব, নইলে আমি আপনার সাথে যাব না। এইটাই তো ডেমোক্রেসি এবং এইটাই হওয়া উচিত বলে আমরা মনে করি। সূচনা হলেও জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া বহু মানুষের কাছে কাঙ্ক্ষিত পরিবর্তন এখনো বাস্তবায়িত হয়নি। তারপর কিছু কথা, তারপর এই পরিস্থিতিতে আমরা জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে সকল রাজনৈতিক ও সামাজিক শক্তির সমন্বয়ে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ নিয়েছি। এর মাধ্যমে আমরা গণ অভ্যুত্থানের দাবিগুলো প্রকৃতই বাস্তবায়ন করতে চাই। তারপরে আবার বলছেন, আমরা বিশ্বাস করি নতুন রাজনৈতিক সংস্কৃতি এবং ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল সামাজিক চুক্তির ভিত্তিতে বাংলাদেশ পুনর্গঠন সম্ভব। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ, আসুন কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গঠনের এই সংগ্রামে সামিল হই। কমেন্টে সংযুক্ত গুগল ফর্ম পূরণ করে এই লড়াইয়ে যুক্ত থাকুন। আহ্বানে আলী আহসান জুনায়েদ, জুলাই অভ্যুত্থান শক্তির নতুন প্ল্যাটফর্মের প্রধান উদ্যোক্তা। তার মানে এপ্রিলে আরও একটি নতুন দল আসছে, বিষয়টা কেমন হলো? ভালো তো, খারাপ কি? শত ফুল ফুটতে দাও। যত ফুল ফুটবে আমাদের মতো সাধারণ মানুষ যারা আছে আমাদের জন্য তত বেশি অপশন বাড়বে, আমরা বিকল্প পাবো, আমরা বেছে নেওয়ার বিকল্প পাবো। এতে আমি কোনো সমস্যা দেখি না। বরঞ্চ সব ছাত্র যাদের মধ্যে নাকি মতবিরোধ আছে, চিন্তার ভিন্নতা আছে, তাদেরকে জোর করে এক জায়গায় আইনে দাঁড় করানোটাই বরং আমার কাছে মনে হয় যে অগণতান্ত্রিক। এটা হতেই পারে, এবং এটা যে এটা অন্য আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো বাদে বাংলাদেশের রাজনৈতিক এবং অরাজনৈতিক সকল ব্যক্তিত্ব জুলাই আন্দোলনে ছিল। যারা কিছু লোক এখন দাবি করছে যে আমরাই সিপাহ সালার ছিলাম, আমরাই প্রধান সেনাপতি ছিলাম, এটা তাদের ব্যাপার, তারা দাবি করে আনন্দ পাচ্ছে, ওটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। তারা যদি আনন্দ পাবে, কিন্তু সবাই সংগঠন হচ্ছে। আলী আহসান জুনায়েদ একটা সময় শিবিরের ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিলেন। তারা আসলে জামায়াতে ইসলামীতে সরাসরি সংযুক্ত না হয়ে তারা নতুন একটি প্ল্যাটফর্ম খুলছে এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে তাদের যোগদানের কথা ছিল। ঠিক নতুন দলটি গঠনের আগ মুহূর্তে একটা আমরা দ্বন্দ্ব দেখতে পাই, সেটা অনেকটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে আসে। তারপরে আমরা দেখলাম যে এখন তারা নতুন আরেকটি প্ল্যাটফর্মের কথা বলছে, যেটা এপ্রিলে আসবে এবং তারা ফর্ম ছেড়েছে। মনে করেন তারা ভাবছে যে আমি ওদেরকে আরেকটু দুর্বল করে দিলাম, এটা জামাতের পলিসি হতে পারে। তারা হয়তো জামাতেরই উপকার করছে, হতে পারে, কিন্তু কারণ একবার শিবির করেছে, একটা আন্দোলনের মাধ্যমে তারা শিবিরের সঙ্গে নাই, অথবা শিবিরের মূল সংগঠন জামাতের সঙ্গে নাই, এটা হওয়ার কথা না। কারণ তারা তো আদর্শ ভিত্তিক রাজনীতি করে। তাহলে কি এমন ঘটলো? তাহলে হয়তো এটা আদর্শেরই একটা অংশ যে তোমরাও জুলাই আন্দোলনের দাবিদার, ওরাও জুলাই আন্দোলনের দাবিদার, তুমি ওদের শক্তিটাকে ভাগ করে দাও, তাহলে আমাদের শক্তিটা শক্তিশালী হবে। এটা হতে পারে। অথবা অন্যভাবে হতে পারে যে জামাত হয়তো মনে করে সবটাই আমার শক্তি, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন পকেটে আমার লোক রাখলাম, সবগুলি মিলিয়ে পরে একবারে আমরা পাবো, সমস্যা নেই, তাও হতে পারে। নানা কিসিমের কাজই হতে পারে। একটা জিনিসকে আমি বলি আপনাকে, ছাত্ররা যে পলিটিক্যাল পার্টিটা করেছে, আমি মনে করি এই পার্টিটা বরং অপরিণত একটা পার্টি হয়ে গেছে। এনসিপি, হ্যাঁ, অপরিণত এই কারণে যে দেখেন, তাদের প্রথমে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে তাদেরকে কথা ছিল তারা একটা ঘোষণা করবে,
সেটা তারা পিছাইতে 28 তারিখে ঘোষণা করছে। এই কদিন তারা কি করছে? আমি তো ভাবছিলাম তারা বোধহয় তাদের গঠনতন্ত্র মানে প্রণয়ন করতেছে, নীতিমালা অনেক কিছু প্রণয়ন করতেছে। দেখা গেলো আসলে এই কদিন তারা কিছুই করে নাই, আসলে নেতৃত্বকে অ্যাকোমোডেট করার জন্য নানা কাজকর্ম করছে। এটা কিন্তু খুবই গতানুগতিক একটা রাজনীতি। যে কাজটা বিএনপি করে, যে কাজটা আওয়ামী লীগ করে, তারা এত বড় কমিটি করতে তাদের হয় যে কমিটি 2-3 পৃষ্ঠায় জায়গা পাওয়া যায় না, কারণ সবাইকে অ্যাকোমোডেট করতে হয়, না হলে প্রবলেম। তো ওনাদেরও সবাইকে অ্যাকোমোডেট করার একটা পলিটিক্স, একদম গতানুগতিক পলিটিক্স করছে তারা। এবং এই কয়েকদিন তারা খালি এইগুলোই করছে যে কিভাবে আমার লোক সবাইকে ঢোকানো যায়। তারপরেও এই জুনায়েদ এবং আরো কয়েকজনকে ঢোকাতে পারে নাই। একটা পার্টি করে, ওনারাও একটা পার্টি করছে। এটা হচ্ছে মূল ঘটনা। এটা এখন দৃশ্যত যে আমাকে জিজ্ঞাসা করেন, আমি খুশি কারণ আমার জন্য আরেকটা অপশন বাড়ছে। আমি তো প্রচুর পার্টি চাই। জি, জুনায়েদ জানিয়েছেন যে নতুন একটি প্ল্যাটফর্ম আসতে যাচ্ছে, এনসিপি কি চ্যালেঞ্জের মুখে পড়লো? আচ্ছা, শুরুতেই ধন্যবাদ জানাতে চাই আমাকে ফ্লোরটা দেওয়ার জন্য। আপনি একটা কথা বলেছিলেন যে তাদের আসলে এনসিপিতে যাওয়ার কথা ছিল। আমি জানি না আপনারা কোথা থেকে শুনেছেন তাদের এনসিপিতে যাওয়ার কথা ছিল। মানে এনসিপিতে কারা গিয়েছে বা না গিয়েছে সেটা কোত্থেকে প্রমাণিত হবে? সেটা হলো এনসিপি যে কমিটি দিয়েছে তার লিস্ট থেকে প্রমাণিত হবে। তারা জাতীয় নাগরিক কমিটিতে ছিল এবং জাতীয় নাগরিক কমিটি স্পষ্টভাবে বলেছে যে এখান থেকে এক বা একাধিক রাজনৈতিক দলের উত্থান হতে পারে। সেটাই আমরা দেখতে পাচ্ছি। এখানের ভিতরে বিভিন্ন দল মত পথের মানুষেরা, বিভিন্ন চিন্তার মানুষ একত্রে এসে যুক্ত হয়েছে। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময় তো ছাত্রদের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটা ছিল, কিন্তু নাগরিকদের জন্য তো কোনো আলাদা প্ল্যাটফর্ম ছিল না। তো নাগরিকদের জন্য একটা প্ল্যাটফর্ম করা হয়েছে, সেখানে সবাই আসছে। আমি যদি বলতে পারি যে এখানে আমাদের ছাত্র দলের বড় আপু ছিলেন কানাতাই আলাম আপু, তিনি কিন্তু এখানের ভিতরে এসেছিলেন। এরকম প্রত্যেকটা রাজনৈতিক দল, অনেক রায় এসেছে, অনেকরাই কিন্তু পরবর্তী নিজের রাজনৈতিক আইডিয়া চিন্তা এবং তারা মনে করছে যে যেখানে রাজনীতি করে হলো গিয়ে ভালো করবে, শাইন করতে পারবে, সে সেখানে গেছে। আমরা মনে করি না এখানে কোনো প্রবলেম আছে। আমরা বরং শুভকামনা জানাতে চাই একটি নতুন রাজনৈতিক উদ্যোগ। কিছুতেই এনসিপিতে যাওয়ার কথা ছিল না তাদের রাজনৈতিক, এটা একটা প্রসেসের মধ্য দিয়ে গিয়েছিল। যাদের সাথে মিলেছে তারা গিয়েছে, যাদের সাথে মিলেনি তারা যায়নি। এটাই তো আসলে এইটাই গণতান্ত্রিক চর্চা। আমার সাথে যদি আপনার মেলে আমি আপনার সাথে যাব, নইলে আমি আপনার সাথে যাব না। এইটাই তো ডেমোক্রেসি এবং এইটাই হওয়া উচিত বলে আমরা মনে করি। একটি নতুন দল আসছে যেটা জাতীয় নাগরিক যে দলটি ছিল সেটি ভেঙেই আসলে, বা সেখানকার কেউ হয়তো যারা ভিন্ন মত পোষণ করেন তারাই করছেন। এতদিন এনসিপির সমালোচনা করেছেন, এখন আরও একটি দল হয়ে গেল সমালোচনা করার জন্য। আপনাদের সমালোচনা করার করতে সময়ও বেশি খরচ হবে মনে হচ্ছে না? আপনি যেভাবে একটা সরলীকরণ করেছেন এইটা আমরা কোনোভাবে বিশ্বাস করি না। বরং আমাদের আপত্তিটা ছিল এখানে যে কোনো রাজনৈতিক দল হবে এটাকে আমরা স্বাগত জানাই। কারণ আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলেছে শতফুল ফুটতে দাও। আমরা অসংখ্য ফুলকে আমরা স্বাগত জানাতে চাই, কিন্তু আমাদের আপত্তিটা ছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা নিয়ে কেউ যদি রাজনৈতিক দল করতে চায়। বিএনপির আপত্তিটা কিন্তু ওখানেই ছিল। কারণ আমরা দেখেছিলাম ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে ইন্টেরিয়াম গভর্নমেন্টটা, এই যে গভর্নমেন্টটাকে মানুষ একটা নিরপেক্ষ সরকার হিসেবে দেখতে চায়, সকল সমান আচরণ তাদের কাছে প্রত্যাশা করে। কিন্তু যখন মাননীয় প্রধান উপদেষ্টা বলে যে একটি রাজনৈতিক দল নতুন গঠন হতে চলেছে, আমাদের আপত্তিটা ওখানেই ছিল। এবং আমরা দেখেছিলাম যে সরকারে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি একদিকে সরকারে আছে, অন্যদিকে সরকারের সুযোগ সুবিধা নিয়ে তারা একটি রাজনৈতিক দলের যখন আত্মপ্রকাশ করছে। আমাদের বক্তব্যটা কি, এখন এই যে এনসিপি যখন গঠিত হইলো এরপর কি আপনি এই ধরনের বিএনপির কোনো বক্তব্য শোনেন? আমার মনে হয় না ওই ধরনের বক্তব্য। আমরা স্পষ্ট বলি একটা দল যখন গঠিত হয় তার নিজস্ব গঠনতন্ত্র থাকে, তার নিজস্ব ফিলোসফি থাকে। এখনও জনগণের মধ্যে দোয়াশা, যেটা মাসুদ কামাল ভাই বলেছে, একটা রাজনৈতিক দল গঠন হয়েছে, তার গঠনতন্ত্র নাই। অর্থাৎ কি কোনো নির্দিষ্ট আশায় তারা বসে আছে যে কোনো একটা অদৃশ্য শক্তি তাদেরকে একটা পর্যায়ে নিয়ে যাবে? এখনো তাদের কি ফিলোসফিতে তারা রাজনীতি করবে সেই দর্শন নাই। মাত্রই আমি যে প্রশ্নটা করেছি এনসিপির সমালোচনা, আপনি মনে হয় সমালোচনা না, আমি বলছি যে কোনো রাজনৈতিক জনগণ কতটুকু সেটা রিসিভ করছে তার উপর। জি, সমালোচনার উপর কারো জনপ্রিয়তা নির্ভর করে বলে আমি মনে করি। জি, আজ জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে দাওয়াত পেয়েছে, কি হিসেবে দাওয়াত পেয়েছে সেটা নিয়ে বিএনপি প্রশ্ন তুলেছে। এখন আরেকটি নতুন দল হচ্ছে যারাও অভ্যুত্থানের অংশীদার হিসেবে নিজেদেরকে দাবি করে, বা অভ্যুত্থানের সামনের সারিতে তাদেরকে আমরা দেখেছি। এখন এই দলটি আসলে এরাও কি অনিবন্ধিত দল হিসেবে ওই মিটিংগুলোতে, ওই গুরুত্বপূর্ণ বৈঠকগুলোতে জায়গা পাবে? প্রথমত আপনাকে একটা কারেকশন দেই, সেটা হচ্ছে কোনো অস্তিত্বই ছিল না, গণঅভ্যুত্থানের শক্তি হিসেবে দাওয়াত পেয়েছে। জি, ঐক্যমত্য কমিশনে দাওয়াত পেয়েছে জাতীয় নাগরিক কমিটি। তারা একটা পলিটিক্যাল অ্যাডভোকেসি গ্রুপ, আমরা সেভাবেই তাদেরকে দাওয়াত করেছি। অনেকেই বিএনপি প্রশ্নটা তুলেছে কেন জাতীয় নাগরিক কমিটি দাওয়াত পেয়েছে, কিন্তু কেন হেফাজতে ইসলাম দাওয়াত পেয়েছে এই প্রশ্নটা কিন্তু বিএনপি করেনি, যদিও তারাও কিন্তু কোনো রাজনৈতিক দল না। কিন্তু তাদের রাজনৈতিক বক্তব্য আছে, রাজনৈতিক মতামত আছে। রাজনীতিতে তারা একটা অংশীজন বলে সরকার তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল, কারণ হেফাজতে ইসলামের বেশ কয়েকজন নেতা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল।
একইভাবে আমরা জুলাই বিপ্লবে দেখেছি, সেখানে তাদের একটা রাজনৈতিক অবস্থান ছিল এবং একটা সক্রিয় রাজনৈতিক আন্দোলনে তাদের নেতৃস্থানীয় ভূমিকা ছিল। সেই দৃষ্টিকোণ থেকে তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে। এখন যদি নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তারা যদি তাদের রাজনৈতিক অবস্থানটা পরিষ্কার করে বা রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করে, আমাদের ঐক্যমত্য কমিশন আছেন, তারা এ বিষয়ে নিশ্চয়ই ভেবে দেখবেন, আবার অত প্রয়োজন মনে করলে তাদেরকেও আমন্ত্রণ জানাবেন। সরকার তো এই দিক থেকে কোনো আপত্তি নেই। সরকার তো চায় সবাইকে একসাথে নিয়ে কাজ করতে। যেহেতু সবাইকে একসাথে নিয়ে কাজ করতে চায় সরকার, তারাও যদি আসে তারাও তাদের মতামত জানানোর সুযোগ অবশ্যই পাবেন। জি নিশ্চয়ই। গত 16 ডিসেম্বর হয়নি, এই 26শে মার্চেও কুচকাওয়াজ হচ্ছে না। কুচকাওয়াজ কেন হচ্ছে না জানতে চাইলে স্বরাষ্ট্র সচিব বলেন, নর্মালি গতবার যেমন হয়নি এবারও হচ্ছে না। প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা ওয়ার মুডিংয়ে আছি, আনন্দ করার মেজাজে নাই। এই খবরটি পড়তে পড়তেই আমরা আবার কিছুক্ষণ আগে দেখলাম যে এখন আবার খবর হচ্ছে যে আমরা করব, স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হবে, এরকম একটা খবর এসেছে। মানে কয়েক ঘন্টায় কি আমরা ওয়ার মুডিং থেকে তাহলে নর্মাল মুডিংয়ে বা আনন্দ করার মেজাজে চলে এসেছি? বিষয়টা এইরকম। জি না, বিষয়টা হচ্ছে পুরোপুরি বোঝার ভুল। প্রথমত হচ্ছে যে আমাদের সংবাদ মাধ্যম শিরোনাম দিয়েছে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ হচ্ছে না। শিরোনামটা হওয়া ছিল এবারও স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ হচ্ছে না। যদি কেউ এরকম দিত তাহলে এটাও ভুল তথ্য। ঢাকায় হচ্ছে না, বাংলাদেশ মানে কিন্তু ঢাকা না। সরকারের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ শুধুমাত্র ঢাকায় হবে না, ঢাকার বাইরে বাকি 63টা জেলায় যথারীতি স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ হবে, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে এবং তাদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করা হবে। আমরা এই ব্যাখ্যাটা কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই অনুষ্ঠানে ঢোকার আগেই আমরা এই বিষয়ে, যেহেতু একটা বিভ্রান্তি তৈরি হয়েছে, আমরা এই ব্যাখ্যাটা দিয়েছি। ঢাকায় না হওয়ার মূল কারণ ছিল, মূল কারণ যেটা আমরা দেখেছি বা সরকারের পক্ষ থেকে আসলে দেখেছে যে কেন ঢাকায় সম্ভব হচ্ছে না, তার বড় কারণ হচ্ছে ঢাকা স্টেডিয়াম, জাতীয় স্টেডিয়াম ঢাকা, যেখানে সাধারণত স্বাধীনতা দিবসের কুচকাওয়াজটা হয়। আপনি জানেন যে বেশ কয়েক বছর ধরে এই ঢাকা স্টেডিয়ামে একটা সংস্কার কাজ চলছে এবং এই সংস্কার কাজ চলমান থাকার কারণে কিন্তু গত 3 বছরও কিন্তু ঢাকায় স্বাধীনতা দিবসের কোনো কুচকাওয়াজ হয়নি। তো গত 3 বছর যে কারণে হয়নি, ঠিক একই কারণে এই বছরও হয়নি। আর যুদ্ধাবস্থা চলছে, এটার কথা আপনি বলছেন, যুদ্ধাবস্থার সাথে তাদের জাতীয় জীবনে এই বছরটা খুবই গুরুত্বপূর্ণ একটা বছর। কারণ আমরা 2024-এ আমাদের দেশে একটা বিপ্লব সংগঠিত হয়েছে। সেই বিপ্লবের পরবর্তীতে আমাদের দেশে কিছু অস্থিরতা তৈরি হয়েছে, আমাদের দেশে নানা পক্ষ বিপক্ষ তৈরি হয়েছে যারা নানাভাবে সুযোগ নেওয়ার চেষ্টা করেছে। যেহেতু এই বছর আমাদের জাতীয় জীবনে এই যে রাজনৈতিক পুনর্গঠনের প্রক্রিয়াটা চলছে, হয়তো সব কিছু ঠিক থাকলে এবছর একটা জাতীয় নির্বাচনও হবে। তো এরকম একটা পরিস্থিতিতে দেশকে অস্থিতিশীল করার জন্য দেশের বাইরে থেকে বা দেশের ভেতর থেকে নানা পক্ষ সক্রিয় আছে, যাতে তারা দেশের মধ্যে একটা অরাজকতা তৈরি করতে চায়। এটা আপনারা দেখেছেন বিভিন্ন সময়, এটা আমার আর আলাদাভাবে উদাহরণ দিয়ে এটা ব্যাখ্যা করারও কোনো প্রয়োজন নেই। সেই জন্য উনি সবাইকে সতর্ক থাকার কথা বলেছেন। এই সতর্ক থাকার বিষয়টা যতদিন পর্যন্ত আমাদের জাতীয় নির্বাচন না হয়ে একটা রাজনৈতিক একটা স্থিতিশীলতা আমাদের দেশে না আসবে, ততক্ষণে আমি মনে করি বা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার মনে করে এই সতর্কতাটা রাখা জরুরি। এটা আমাদের জাতীয় স্বার্থেই। এটার সাথে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই। এবার পয়লা বৈশাখ পালন করা হবে কিনা সেটা নিয়ে নানানজন নানান ধরনের সন্দেহ প্রকাশ করছেন। আপনি জানেন যে কেন সন্দেহ প্রকাশ করছে, সেটা আমি আসলে এই অনুষ্ঠানে বলতে চাই না। মানে ওই সময় আমরা কি মেজাজে থাকবো? পয়লা বৈশাখের অনুষ্ঠান হবে তো, নাকি তখনও আমরা পয়লা বৈশাখ পালন করা হবে না এরকম কোনো কথা কেউ বলেন? বা মঙ্গল শোভাযাত্রা হবে কিনা? মঙ্গল শোভাযাত্রা পালন করা আর পয়লা বৈশাখ পালন করা দুটো। জি, মঙ্গল শোভাযাত্রা আমি ডাইরেক্ট প্রশ্নই করি, মঙ্গল শোভাযাত্রা সিদ্ধান্ত নেবে, কিন্তু পয়লা বৈশাখ অবশ্যই হবে। পয়লা বৈশাখ হবে, মানুষ উৎসব করবে। আমি যতদূর জানি সরকারি কর্মকর্তা যারা আছেন তাদের উৎসব ভাতাটাও এবার ঈদ বোনাসের সাথে পয়লা বৈশাখের উৎসব অফার ছেড়েছে। মানে অফার চলছে দুটি প্যাকেজের, একটি সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ, অন্যটি বৃহৎ সংস্কার প্যাকেজ। কোন অফারে কি কি থাকছে একটু ছোট করে যদি বুঝিয়ে বলতেন। সংস্কার কোন অফারে কি কি থাকছে এটা আসলে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে। সরকারের পক্ষ থেকে পুরো সংস্কার, সরকার কি কি অফার করছে? সরকার পুরো সংস্কার প্রস্তাবটাই অফার করেছে। আপনি চাইলে একটু কষ্ট করে সরকারের ওয়েবসাইটে এই বিষয়ে দেওয়া হয়েছে, আর যদি আমাকে সময় দেন বা তাহলে আপনি পরবর্তী অনুষ্ঠানে আমি আপনাকে হার্ড কপি এনে দেবো। জি নিশ্চয়ই। না আমি আসলে বৃহত্তর প্যাকেজ মাননীয় প্রধান উপদেষ্টা এটাই মিন করেন না, উনি এটা মিন করেননি। উনি বলেছেন যে সংস্কারের যে প্রস্তাবগুলো আছে তার মধ্যে যে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো আছে এগুলো আলাদাভাবে হয়তো রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করা হবে, যাতে তারা
তাদের মতামতটা জানাতে পারে। সংস্কারের অনেকগুলো প্রস্তাব এসেছে, সবগুলোতে আসলে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়ারও প্রয়োজন নেই বা এগুলো প্রশাসনিকভাবেই এগুলো বাস্তবায়ন করা সম্ভব। কিন্তু কিছু কিছু মৌলিক বিষয় আছে যে বিষয়গুলোতে একটা রাজনৈতিক ঐক্যমতের প্রয়োজন, যেটা সরকার চাইলেই সম্ভব না। সরকারের পক্ষে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া সম্ভব না, সিদ্ধান্ত দেবে আমাদের রাজনৈতিক দলগুলো। সেই সিদ্ধান্তগুলোই রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করা হয়েছে। যেহেতু বিষয়টা অনেক দীর্ঘ, আপনি জানেন যে এখন এক একটা সংস্কার, কোনোটা আপনার বিচার বিভাগীয় সংস্কার কমিশনের যে বইটা আমরা দেখেছি সেখানে 385 পৃষ্ঠার মতো একটা বই। তো এত বড় বই আমাদের রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ পড়ে ধৈর্য সহকারে তারপরে তাদের মতামত দেবেন, এটা সময় সাপেক্ষ বিষয়। তো এই সময়টা যাতে ক্ষেপণ না হয়, সময়টা যাতে বাঁচানো যায়, সেই জন্য একেবারে মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলো ওনাদের কাছে উপস্থাপন করা হয়েছে। ওনারা এটা দেখে এটা ওনাদের মতামত দেবেন। ওনারা চাইলে বা ওনাদের পক্ষে যদি সম্ভব হয় ওনারা পুরো ডিটেলসটা পড়ে ওনাদের মতামত দিতে পারেন। সেখানে তো কাউকে সরকারের পক্ষ থেকে কোনো বাধা সৃষ্টি করেনি। সরকার পুরো সংস্কারের যে প্রস্তাবগুলো আছে সবগুলোই রাজনৈতিক দল শুধু নয়, মিডিয়া সহ জনগণের সামনেও কিন্তু প্রকাশ করেছে, কোনোটা কিন্তু সরকার চেপে রাখেনি। সো এখন আপনারা মিডিয়াও আপনারা চাইলে সে বিষয়ে কোন সংস্কারগুলো যা দেশের জন্য জরুরি এই মুহূর্তে সেগুলো পিন পয়েন্ট করে আপনারা প্রচার করতে পারেন, আপনারা সবার সামনে তুলে ধরতে পারেন, জনমত সৃষ্টি করতে পারেন। এই রাজনৈতিক দলগুলো চাইলে তাদের যারা নেতাকর্মী আছে তাদের কাছে এটা নিয়ে যেতে পারে, তাদের সাথে আলোচনা করতে পারে বা সাধারণ মানুষের সাথে আলোচনা করতে পারে। এটা একান্ত তারা কে কীভাবে ওইটা আসলে বৃহৎ আছে এরকম করে কোনো কিছু দেওয়া হয়নি। এগুলো আসলে ভাষা আপনারা আসলে একটু শুনতে ভালো লাগে দেখে। আমরা হেডলাইনের জন্য সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কথা শুনে এরকমটাই মনে হচ্ছিল এবং বিএনপিও যেভাবে বলছিল বা জোর দিচ্ছিল মনে হচ্ছিল ডিসেম্বরে ইলেকশন হয়ে যাবে। কিন্তু এই যে যেটা আজাদ মজুমদারের কথা যে মিডিয়ার ক্রিয়েট করা সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ এবং বৃহৎ সংস্কার প্যাকেজ, সংক্ষিপ্ত হলে ডিসেম্বরে আর যদি বৃহৎ সংস্কার হয় তাহলে নির্বাচন 2026-এর জুনে হবে বলে প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিবের সফরকালে এমন একটা কথা বলেছেন। এই কথা বলাই কি বিষয়টা মানে ঠিক ডিসেম্বরে আর থাকলো না, তাহলে ইলেকশন জুনের দিকে চলে যাচ্ছে? আমি বলি নানা ছুতানাতায় এই সরকার এবং আরও কিছু ব্যক্তি নির্বাচনটাকে দীর্ঘায়িত করতে চায়। নানা ছুতানাতায় নানা রকম শব্দ, নানা রকম ফ্রেজ এখানে তারা ব্যবহার করছেন, আর কিছু না। সংস্কারের যে কথাটা বলা হচ্ছে, সংস্কার বিষয়টি আমার কাছে এখন ধোঁয়াশা মনে হয়। এই সরকার বলছে আমি একটা সংস্কার করব। আমি তো মনে করি এই সংস্কার করার যোগ্যতা এই সরকারের নাই, কিন্তু আমি মনে করি পার্সোনালি। বলবেন যে কেন মনে করেন আপনি? তারা অনেকগুলি সংস্কার প্রস্তাব নিয়ে আসছে, আমি তো এই প্রস্তাবগুলিকে আপ টু দ্য মার্ক মনে করি না। যাদের নিয়ে সংস্কার কমিশন করছে ওই লোকগুলিকে আমার কাছে আপ টু দ্য মার্ক মনে হয় না। কারণ আপনি কী করবেন? আমি তো দেশের মানুষ ভাই, আমার তো একটা ভোট আছে নাকি? কারণ ওনারা বলতেছেন ওনারা পলিটিক্যাল পার্টির সঙ্গে মিলবেন, আমি তো একটা পলিটিক্যাল পার্টিরও পছন্দ করি না, তো কী করবেন? তা আমার কথা মূল্য দেওয়া হলো এখানে? আমার যে প্রতিনিধি, আমি যাকে ভোট দেবো এরা তো এর কেউ না, আমি অন্য একজন লোককে ভোট দেবো, তা আপনি কী করবেন? সংস্কার করার কোনো নৈতিক এখতিয়ার এদের নাই, সহজ হিসাবে নাই। আলী রিয়াজ কিসের সংস্কার করবে? আলী রিয়াজ তো এই দেশের নাগরিক না, সে আমেরিকান নাগরিক। ডক্টর আলী রিয়াজ আমেরিকান নাগরিক রে ভাই। আমেরিকার একজন নাগরিক এসে আমাকে সংবিধান শিখাবে? আমি শিখবো না তার কাছ থেকে। তার কাছ থেকে আমি সংবিধান শিখবো না, কথা পরিষ্কার। সংবিধান বিশেষজ্ঞ, কমন সেন্সটা ইম্পর্টেন্ট। উনি কি সংবিধান বিশেষজ্ঞ? উনি তো সব কিছু করতেছেন। ডক্টর ইউনূসের একটা বিদেশ প্রীতি আছে, সবসময় আছে। দুই কলম ইংরেজি বলতে পারলে ওনার খুব পছন্দ হয়। উনি ওই লাইনের লোকজনকে নিয়ে আসে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে লিয়াজোগ নিয়ে আসছে মনির হায়দারকে। মনির হায়দার আমেরিকান নাগরিক। আমাদের গণমাধ্যম সংস্কার করার জন্য নিয়ে আসছে কামাল আহমেদকে, ইংল্যান্ডের নাগরিক। আমাদের দেশে কেউ কিছু বুঝে না? আমাদের আইন উনি আমাদেরকে ফিডার খাওয়াচ্ছেন, উনি বললেই হবে। ভাই পরিষ্কার কথা, আমি ডক্টর ইউনূসকে মানে অসম্ভব শ্রদ্ধা করি, কিন্তু ওনার এই সমস্ত আচরণ আমার পছন্দ না। ওনারা নানা ছুতা নাতা এটাকে দীর্ঘায়িত করতে চান, কী কারণে চান তাও ক্লিয়ার। উনি কিছু এই ওদেরকে বলছে তোমরা একটা পলিটিক্যাল পার্টি করো, ওনারা পার্টি করছে। এই পার্টির লোকজন ভালো মতো ওনারা চিনে না, হিসাব তো আমি এইভাবে দেখি। কারণ আমি বললাম যে তোমার কথা ঠিক না, হ্যাঁ ঠিক না, ওকে ঠিক না, আসেন আলোচনা করি, আসেন ইলেকশন করি। সংস্কার করবে জনপ্রতিনিধিরা, কথা পরিষ্কার। জনপ্রতিনিধিদের একটা ম্যান্ডেট আছে। এরা বলে কি জুলাই অভ্যুত্থানের ম্যান্ডেট। হ্যাঁ, জুলাই অভ্যুত্থানের ম্যান্ডেট যদি হয় তাহলে ওই যে আপনার ওই যে জুনায়েদ যে দিল ও তো ম্যান্ডেট প্রাপ্ত, ও তো জুলাই অভ্যুত্থানের নায়ক ছিল। ওই নায়করা আপনি মানেন? ওই নায়করা আপনি আসিয়ার ওখানে হেলিকপ্টারে নিয়ে যাবেন? যাবেন নিয়ে?
যাচ্ছেন না তো। ও ফোন করলে কি ডিসি খারাই করবো? সার্জিস হাসনাত ফোন করলে খারাই করবো? এগুলো বুঝাই তো লাভ নাই, ভালো মতো বুঝি। কাজে এই দেশের মানুষ সব বুঝে, ওনারা কি চাচ্ছেন এটা আমরা বুঝি। এই সংস্কার কেমনে? আমি তো বললাম তোর ভাই, ডক্টর আলী রিয়াজ কি জনপ্রতিনিধি? এনজিওদের সংস্কার কমিশন দিয়ে রিপোর্ট দিয়ে পলিটিক্যাল পার্টি মানবে আমি মনে করি না। আমি জানি না পলিটিক্যাল পার্টির লিডার। ক্ষিপ্ত সংস্কার প্যাকেজ নাকি বৃহৎ সংস্কার প্যাকেজ? না, আমরা একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, আমরা বলেছি যে বাংলাদেশটা নানা সংকটের মধ্যে আছে। আজকে আমাদের অর্থনৈতিক সংকট, আজকে আমাদের ব্যবসা বাণিজ্যের সংকট, আজকে মুদ্রাস্ফীতির সংকট, আজকে আমাদের বিনিয়োগের সংকট, আজকে বহির্বিশ্ব থেকে বিশেষ করে ভারতের যে ষড়যন্ত্র, এই অবস্থা থেকে উত্তরণের একটাই বাংলাদেশে ফুটে আছে, জনগণের মালিকানা নিশ্চিত করা। সেই মালিকানা নিশ্চিত একমাত্র করা যায় ভোটের মাধ্যমে, যে উনি ওনার প্রতিনিধি নির্বাচন করবে, সেই প্রতিনিধি বাংলাদেশের মানুষকে নিয়ে আগামী দিনের কর্মপন্থা নির্ধারণ করবেন। কিন্তু সেই জায়গাটা বিএনপি দেখছে যে না, এখানে একটা দুরাশা হিসেবে দেখা দিচ্ছে। আপনি বলা হচ্ছে স্বল্প সংস্কার হলে ডিসেম্বরে। তা আমরা তো বারবার বিএনপির পক্ষ থেকে আমরা বলেছি আপনি একটা রোডম্যাপ দেন, কোনটাকে আপনি স্বল্প বলেন আর কোনটাকে আপনি দীর্ঘ বলেন। আজ পর্যন্ত এই সংজ্ঞা কিন্তু সরকার দেয়নি। সরকার বলুক যে স্বল্প বলতে আমি এইটা বুঝি, কিন্তু বুঝাচ্ছেন অর্থাৎ আমরা বুঝি এই সরকার একটা দীর্ঘ সময় নিতে চায় রাষ্ট্রীয় ক্ষমতা থাকার জন্য। কারণ ক্ষমতার একটা উত্তাপ আছে, ক্ষমতার একটা মজা আছে, সেই জিনিসটা তারা অনেকে উপভোগ করতে চায়। এই উপদেষ্টা মণ্ডলীর সাথে এমন লোকও আছে জীবনে জনপ্রতিনিধি হওয়ার মতো সেই সুযোগ হয়তো তাদের হবে না। সেই সব লোকগুলো চায় যে আমরা ক্ষমতাটা এনজয় করি। তো যার জন্য আমরা কিন্তু আমরা একটা জিনিস কিন্তু বারবার আমাদের দলের পক্ষ থেকে বলা হচ্ছে, আপনি লক্ষ্য করবেন যে আমাদের নেতা জনাব তারেক রহমান বলছে যে ইনুর সরকারকে কোনোভাবে ব্যর্থ হওয়া যাবে না। তো এই ব্যর্থ তাকে সফল করার দায়িত্ব কি শুধু বিএনপির? এই কি একটা ইন্টারভিউ গভর্নমেন্টের কোনো দায়িত্ব নেই? যে কথাটি মাসুদ কামাল ভাই সত্য কথা বলেছে, আমরা তো করে যে বিএনপি বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল, আমরা কামলা তো আছি সারা দিন, কিন্তু আমাদের লোকজন কামলা দিয়ে যাচ্ছে। আপনি দেখেন ওখানে গন্ডগোল হচ্ছে, বিএনপি সামলাও। ওখানে এই ঝামেলা হচ্ছে, বিএনপির লোকজন সামলাও। ওখানে এই বদনাম হচ্ছে, বিএনপির লোকরা করছে। অথচ আমরা কি অবিরাম পরিশ্রম দিয়ে যাচ্ছি, এটা আপনি চিন্তাও করতে পারবেন না। কারণ আমরা চাচ্ছি এই সরকার যদি ব্যর্থ হয়, যে ফেসিস্ট সরকার এবং একটা প্রতিবেশী রাষ্ট্র যেভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ব্যর্থ হলে আমরা কিন্তু সবাই ব্যর্থ হব। যেমনিভাবে 15 বছর আমাদের উপর অত্যাচার নির্যাতন হয়েছে, এই ইনুর সরকার যদি ব্যর্থ হয়, সবচেয়ে বড় নির্যাতনটা বিএনপির উপর হবে। কারণ এই যে এনসিপি যারা এখন দাঁড়িয়েছে, তাদের কিন্তু এখনও কোনো স্ট্রাকচার দাঁড়ায় নাই, পড়বে। এই বাস্তবতা অনুধাবন করেই কিন্তু এই সরকারকে আমরা সহযোগিতা করে দিতে চাই। কিন্তু সরকার সেই জায়গায় অনেকটা কিন্তু কি বলবো আমরা নিষ্ক্রিয় অনেকটা। জি, রিফাত রশিদ কামাল এমনটা মিন করেছেন মনে হলো। আপনার কোনো দ্বিমত আছে কিনা? যদি থাকে তাহলে এই প্রশ্নের উত্তরও দিবেন যে 7 মাসেও সরকার তাহলে কেন জানে না জনগণ আসলে কোন প্যাকেজ চায়, মানে অল্প সময়ে সংস্কার চায় না বেশি সময় সংস্কার চায়, এখনো কেন দুটি অফার? আচ্ছা, প্রথমেই যে ডক্টর ইউনূস সাহেব আমাদেরকে একটি রাজনৈতিক দল করতে বলেছেন, এবং সেই রাজনৈতিক দল যাতে তৃণমূল পর্যন্ত পৌঁছায়, তারা যাতে হলো গিয়ে ক্ষমতায় যাওয়ার মতো বা হলো গিয়ে প্রধান বিরোধী দল হওয়ার মতো কি বলে এটাকে, সংসদে গিয়ে অনেকগুলো আসন দখল করার মতো ক্ষমতাশালী হয়ে উঠতে পারে, তার জন্য আসলে নির্বাচন দীর্ঘায়িত করা হচ্ছে। আমি বলবো যে এটা আসলে মন গড়া। সে বললো যে তার ব্যক্তিগত মতামত, তার মনে হয়েছে এটা, সেই কথাটা কিন্তু বলেছেন, তাই তার মনে হয়েছে এটা। আমি বলবো যে এটা মন গড়া কথাবার্তা। তার যদি কোনো সোর্স থাকে, সে যদি কোনো প্রমাণ থাকে, সে সামনে আনুক। আমি জানি না, আমি এই ধরনের কথা ভিত্তি নেই। এবং আরেকটি কথা বলেছেন যে হলো গিয়ে 7 মাসে জনগণ আসলে কোন প্যাকেজ চায়, সরকার কেন বুঝতেছে না। সরকার কিন্তু কিছু কথা বলেছে, যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব একটা কথা কিন্তু স্পষ্টভাবে বলছেন যে হলো গিয়ে এইখানের ভিতরে জনগণ কি চাইছে এবং রাজনৈতিক দলগুলো কি চাইছে, দুটার উপর মূল্যায়ন করা হবে। আমরা আসলে জনগণ কি চাই এটা প্রমাণ করার কিন্তু অনেক 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 উপায় আছে। আমি বলবো যে এখানের ভিতরে যেই জিনিসটা হয় আর কি। আর 2-3টা বলেন ইলেকশন ছাড়া। জি, ইলেকশন ছাড়া আর 2-3টা উপায় বলেন যে জনগণের জনমত জরিপের জনগণ। প্রথমত হলো গিয়ে জুলাই গণ অভ্যুত্থান কেন হয়েছিল, আমরা কিন্তু একটা কথা বলেছি যে জুলাই গণ অভ্যুত্থান কিন্তু 3 তারিখে এক দফার যে ঘোষণা হয়েছে, সেই ঘোষণা একটা কথা স্পষ্টভাবে বলা হয়েছে। 3 তারিখে মানুষ কেন রাস্তায় নেমেছিল, 3 তারিখ এক দফার যে ঘোষণা, যে কমিটমেন্ট, তার উপর ভিত্তি করে সেখানে বলা হয়েছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত নির্মাণ করা হবে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি পুরান বন্দোবস্ত দিয়ে আসলে করা সম্ভব? নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি পুরান বন্দোবস্ত আদল করা সম্ভব? অসম্ভব একটা জিনিস। জনগণ এক দফার জন্য মাঠে নেমেছিল না? সেই এক দফাটাই কি, এক দফাটা ছিল ফ্যাসিবাদী ব্যবস্থা। সেই আমি এক দফাটা আবার রিপিট করি, এক দফায় স্পষ্টভাবে বলা হয়েছিল
স্বৈরাচারী শেখ হাসিনার পতন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ, এইটা ছিল এক দফার ঘোষণা। আপনি ডকুমেন্টসগুলো সামনে আনেন, সব কিছুই করেন, আপনি রিভাইন্ড করলে আপনি পড়তে পারবেন। এক দফার ঘোষণা পুরোপুরি ছিল যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে হবে। এখন এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করার জন্য তো জনগণ রাস্তায় জীবন দিয়েছে, এবং গণ অভ্যুত্থানের থেকে বড় ম্যান্ডেট কি কখনো হলো গিয়ে নির্বাচন হতে পারে কিনা, এইটাও একটা বড় কোয়েশ্চেন আছে। মানুষ তো রাস্তায়, আমি একটা কথা বলতেছি না, আমি সেটা বলতেছি না, আমি বলছি যে নির্বাচন নিয়ে, এই নির্বাচনটা কিসের ভিত্তিতে হচ্ছে? এই নির্বাচন পুরনো স্ট্রাকচারের মাঝে হচ্ছে। পুরনো স্ট্রাকচারটা তো ফ্যাসিবাদী স্ট্রাকচার। আপনি স্ট্রাকচারের মধ্যে দিয়ে দেখুন না, যে স্ট্রাকচারের মধ্যে দিয়ে গিয়েছে সেই ফ্যাসিবাদী হয়েছে বা ফ্যাসিবাদী হওয়ার চেষ্টা করেছে। এই স্ট্রাকচারটাই সমস্যা। বাংলাদেশের মানুষ এমন একটা অবস্থা এই দেশের রাজনীতিতে, ফর এক্সাম্পল আমি নতুন রাজনীতিতে নেমেছি, আমি তো স্টুডেন্ট, এই আমাদের এই প্রসেসের মধ্যে দেখা যায় কি, এলাকায় যদি যেতে হয় বা কোথাও একটা যেতে হয়, এলাকার লোকজন এসে ঘিরে ধরে যে অমুক সমস্যা তমুক সমস্যা। তাদেরকে হলো গিয়ে চা পান বিড়ি খাওয়ানোর যে বাংলাদেশে একটা টেন্ডেন্সি, এটা করলে না করলে রাজনীতি করা যায় না। শোডাউনের রাজনীতি আমরা দেখতে পাই যে টাকা না হলে এগুলো করবে কোত্থেকে? আমরা তো এই রাজনীতির থেকে মুক্তি চাই, আমরা তো এই স্ট্রাকচার থেকে মুক্তি চাই, আমরা মানুষের মনস্তাত্ত্বিক একটা পরিবর্তন চাই। এই মনস্তাত্ত্বিক পরিবর্তন তো হলো গিয়ে আপনি নির্বাচন দিয়ে করতে পারবেন না। এই মনস্তাত্ত্বিক পরিবর্তন আসে বা একটা স্ট্রাকচারাল পরিবর্তন আসে কিছু সংস্কার প্রস্তাবনার মধ্য দিয়ে, এবং সেই সংস্কার আমরা যেদিন করতে পারবো সেই দিন আসলে এই ফ্যাসিবাদী ব্যবস্থাটা বিলোপ হয়ে যাবে এবং আমরা সেদিন নির্বাচন করতে পারবো। আমরা বলি কি, যদি এই ডিসেম্বরের মাঝে এই সংস্কারগুলো করা যায়, ফ্যাসিবাদী যে ব্যবস্থা আছে এটাকে যদি উপরে ফেলা যায়, আমরা বলতেছি যে আমরা ডিসেম্বরের জন্য নির্বাচন আমরাও চাই, আমরা সেটার জন্য হলো গিয়ে আমরা জনগণকে সহায়তা করবো, কিন্তু এই জিনিসের কমিটমেন্ট রক্ষা করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের এক দফার ঘোষণা যারা আমরা দিয়েছিলাম, আমরা যারা সম্মুখ সারিতে রয়েছে, এটা তো আমাদের শহীদের রক্তের সাথে কমিটমেন্ট। আমরা এই কমিটমেন্টের বাইরে যাবো না এবং বেইমানিটা আমরা করতে পারবো না। সরি টু সে, আমরা সবাইকে বলতেছি আপনাদের রাজনৈতিক স্বার্থ থাকতে পারে, আপনারা হয়তো বা ক্ষমতায় যাবেন, অমুক করবেন তমুক করবেন, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে আমরা একটা কমিটমেন্ট দিয়েছি শহীদ মিনারের ওই বেদি থেকে শহীদের রক্তের সাক্ষী, আমরা যতদিন না পর্যন্ত এই সংস্কারগুলো হচ্ছে এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ না হচ্ছে, সেই সংস্কার প্রস্তাবনাগুলো সামনে না আসতেছে এবং তার বাস্তবায়ন না হচ্ছে, আমরা এইখানের ভিতরে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই গভর্নমেন্ট গঠিত হয়েছে, তিনি কিন্তু একই কথা বলেছেন। এইটা হয়তো বা অনেকে অনেকভাবে ন্যারেট করার চেষ্টা করে, বাট সত্যিটা এইটাই। দেখছেন রাজনীতি, আমাদের সঙ্গে আজাদ মজুমদার আলমগীর সাহেব বললেন যে আসলে এই গোল টেবিলটা আমি ঠিক বুঝিনি আর কি, এমন করে বলেছেন। এবং পাশেই ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, তিনি বললেন যে জাতিসংঘের তরফ থেকে বলা হয়েছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, আপনারা বসে রিফর্মস কি নেবেন সেটা ঠিক করেন, সংস্কার প্রসঙ্গে এমনটা বলেছেন আর কি। যতদূর জানি এই গোল টেবিলটা জাতিসংঘের আয়োজনে হয়েছে, এখানকার জাতিসংঘের। তো এই গোল টেবিলের উদ্দেশ্য আসলে কি ছিল, সরকারের ভূমিকা কি ছিল এই গোল টেবিলে? সরকার কি জাতিসংঘকে দিয়ে সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোকে, বিশেষ করে বিএনপির উপর কোনো ধরনের প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করেছে কিনা? প্রথমত হলো আপনার আসলে আজকে জাতিসংঘের একজন প্রতিনিধিকে এখানে আমন্ত্রণ জানানোর প্রয়োজন ছিল, আপনি জানেন প্রশ্নটা আপনার ছিল, এবং আপনিও জানেন যে এটার আয়োজক জাতিসংঘ, সো এটা জবাবটাও জাতিসংঘই দিবে, আমি জাতিসংঘের কাজ করি না। সরকারের ভূমিকা কি ছিল এই গোল টেবিলে? সরকারের ভূমিকা ছিল ফ্যাসিলিটেটরের। সরকারের একজন এখানে জাতিসংঘের অনুরোধে মডারেটরের ভূমিকা পালন করেছে, এবং জাতিসংঘের অনুরোধে সরকার আমন্ত্রণ পত্রগুলো হয়তো বা বিলি করে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। এখানে সরকারের কোনো প্রতিনিধি উপস্থিত ছিল না। এমনকি আমরা যারা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে কাজ করি, আমরা ওনার সব অনুষ্ঠানেই বা সরকারের যে কোনো অনুষ্ঠানে যাই, গিয়ে আমরা অন্তত শোনার সুযোগটা পাই। এখানে আমাদেরকেও সেই সুযোগটা দেওয়া হয়নি। যেহেতু আমাদেরকে সেই সুযোগটা দেওয়া হয়নি, সেখানে কি আলোচনা হয়েছে আমি আপনাকে ভেঙে বা আসলে কোনো কিছু বলতে পারবো না। আপনার এই বিষয়ে জানতে হলে জাতিসংঘের মহাসচিব অথবা যারা উপস্থিত ছিলেন তাদেরকে জিজ্ঞেস করতে হবে, তারা তো তাদের জবাবটা দিয়েছেন। জি, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট কিনা 16 বছর ধরে যে ভোটাররা ভোট দিতে পারেনি, সেই ভোটারদেরকে বঞ্চিত করার আবার কোনো নীল নকশা হচ্ছে কিনা, এই ধরনের আশঙ্কা মানুষের মধ্যে তৈরি হচ্ছে। বিএনপি কি সরকারের উপর আস্থা রাখতে পারছে না, নাকি সরকারকে চাপে রাখতে চাচ্ছে? প্রথম কথা হলো, মানুষ মনে করছে বলে আসলে এভাবে ঢালা কথা না বলে উনি কি মনে করছেন সেটা যদি স্পষ্ট করতেন, তাহলে আমার পক্ষে এ বিষয়ে জবাব দেওয়াটা সহজ হতো। উনি যদি বলতেন যে উনি মনে করছেন যে সরকার নির্বাচন করতে চান না, তাহলে হয়তো এ বিষয়ে কথা বলাটা আরও সহজ হতো। আমরা যেটুকু দেখি, বিএনপির যারা নীতি নির্ধারক আছেন, বিএনপির চেয়ারপারসন আছেন এবং বিএনপির মহাসচিব আছেন, ওনারা কিন্তু ওনাদের কথাবার্তায় কিন্তু এরকম কোনো কথা নিজেরা বলেননি যে ওনারা নিজেরা বিভ্রান্ত। ওনারা বরাবর মানুষের কথা বলে বিষয়টা আরেক দিকে বা অন্যদের উপর দিয়ে মনে করি। জি, রিফাত রশিদ, উপদেষ্টা আসিফ মাহমুদ তার বইতে লিখেছেন
শুনলাম হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম সেনাবাহিনীর গাড়িতে করে ক্যান্টনমেন্টে যাচ্ছে, শুনে আমার মনটা খুবই বিক্ষুব্ধ হয়ে উঠল। সঙ্গে সঙ্গে হাসনাত আবদুল্লাহকে ফোন করে বললাম, ক্যান্টনমেন্টে গেলে আপনাদেরও জাতীয় বেঈমান ঘোষণা করা হবে। আসিফ মাহমুদের বইয়ের লেখাটি নিয়ে আপত্তি জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনা পড়েছি, তারা লিখেছেন। জি 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 দক্ষিণাঞ্চলের মুখপাত্র, এখানে ডেজিগনেশনটি ভুল লেখা আছে। আচ্ছা, যাই হোক, কমেন্ট করেছেন তিনি এবং কমেন্টে লিখেছেন, লাস্ট প্যারাটা ফেব্রিকেটেড, জাস্ট ডিস্টোরেশন অফ হিস্ট্রি। আমরা ক্যান্টনমেন্টে যাওয়ার প্রশ্নই আসে না, কারণ বাজার থেকে জোনায়েদ সাকিব ভাই আমাদের গাড়িতে তোলে অফিসে যেতে। অভ্যুত্থানের 8 মাস না পেরোতেই আসলে ইতিহাস নিয়ে একদম অভ্যুত্থানের সামনের সারিতে যারা আছেন তাদের মধ্যে কি বলবো, মতভেদ, হালকা গাঢ় যেটাই হোক মতভেদ দেখতে পাচ্ছি। এটা কেমন হলো বিষয়টা? আচ্ছা, যখন আসিফ মাহমুদ যিনি এই বইটা লিখেছেন তিনি কিন্তু একটা কথা স্পষ্টভাবে বলেছেন যে এইটা তার দৃষ্টিতে, সে যেভাবে জুলাই গণঅভ্যুত্থান দেখেছে এটা আসলে তার কথাবার্তা, সে যেভাবে আসলে দেখেছে। জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল একটা ইতিহাস আছে। দেখুন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময় আসিফ মাহমুদ এবং আমি রুমমেট ছিলাম, আমার যে জুলাই গণঅভ্যুত্থানের যে জার্নি, আসিফ মাহমুদের এক না, আসিফ মাহমুদ নাহিদ ইসলাম একসাথে ছিলেন, আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামের এক না। প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল আসলে জুলাই গণঅভ্যুত্থানের জার্নির আলাদা। আপনি একভাবে বলবেন, আপনি যেভাবে দেখছেন আপনি সেভাবে বলবেন, আমি যেভাবে দেখেছি আমি সেভাবে বলবো। নাহিদ ইসলাম গতকালকে যখন এই বইয়ের প্রকাশনা যে অনুষ্ঠানটা হয়ে ওইখানের ভিতরে বলছিল যে আমাকে যখন ডিবি বা হলো গিয়ে যারাই আসলে ইন্টেলিজেন্স তুলে নিয়ে যায় তারা আমাকে মারছিল, কিন্তু আমার থেকে কিছু বের করতে পারিনি, কারণ আমি অনেক কিছু ইচ্ছা করে জানতাম না, যাতে করে আমাকে যদি টার্গেট করা হয়, আমাকে যদি টর্চারও করা হয়, তারা আমার থেকে আসলে ইনফরমেশন বের করতে না পারে। অনেকগুলো স্ট্র্যাটেজি ছিল। এবং জুলাই গণঅভ্যুত্থানে আমরা একটা জিনিস আসলে পলিসি আকারে নিয়েছিলাম, আমরা কোনো কেন্দ্রীয় নেতৃত্ব বানাবো না, একক নেতৃত্ব তৈরি করবো না, একক নেতৃত্বের আন্ডারে আমরা আসলে আন্দোলন বলি আর পলিটিক্যাল পার্টি বলি, সব জায়গার ভিতরে এই প্রসেসটা বা এই মডেলটা শিফট করতে চেয়েছি যে আমরা কখনো একক নেতৃত্ব রাখবো না। আমরা ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার অনেকগুলো শিফট করেছি, একজন এক একটা সেক্টর দেখো তো এক একটা জিনিস যেত। প্রত্যেকটা মানুষের আসলে জুলাইয়ের ইতিহাস, জুলাইয়ের যে পার্সপেক্টিভ দেখার ইতিহাস আলাদা। এই যে আপনারা যে বললেন যে আলী হাসান জোনায়েদরা বা রাফি সালমান রিফাতরা আসলে নতুন রাজনৈতিক দল খুলছেন, তারা আসলে নিজেদের মতো করে আসলে জুলাইয়ের ইতিহাস বর্ণনা করছেন বলে আসলে অনেকে বলছেন ফ্যাব্রিকেটেড। প্রত্যেকের আসলে জুলাইয়ের একটা আলাদা জার্নি আছে। আমরা একটা কথা সবার কাছে রিকোয়েস্ট করব বা বলবো, জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আপনি যখন যে ইতিহাসটাই যারাই লিখবেন তারা যাতে এখানের ভিতরে সত্য হয়। আসিফ মাহমুদের ওই দিনের যে ঘটনাটা যে হলো গিয়ে চ্যানেল 24 অফিসের ওই ঘটনার ওই সময়ের ভিতরে যারা উপস্থিত ছিলেন সবাই এই কথাটাই বলেছেন, আসিফ মাহমুদ যে কথা বলছে সেটা সত্য। কারণ টিভি ক্যামেরা যখন দেখতেছিলেন যে হাসনাত সার্জিসরা হলো গিয়ে সেনাবাহিনীর কাছে জুনায়েদ সাকির সাথে হলো গিয়ে কোনো একটা দিকে যাচ্ছে, অবভিয়াসলি আপনি ওই সময়ের ভিতরে যখন কিনা সেনাবাহিনী আহ্বান করছে এবং আমরা বলছিলাম যে ক্যান্টনমেন্ট থেকে হলো গিয়ে দেশের ইতিহাস রচিত হবে না, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারিত হবে জনতার মঞ্চ থেকে। সো আপনি যখন দেখবেন যে কেউ ওদিকে গেছে, অবভিয়াসলি আপনার মনে হবে, ওই সময় আপনার কি মনে হতো, আপনার মনে হচ্ছে তারা সেনাবাহিনীর কাছে গেছেন, তখন তাদেরকে ডাকছেন। অফকোর্স ওই সময়ের ভিতরে একটু থামাই, সরি আমি একটু থামাই, কারণ এই প্রশ্নটা আসলে আমার ধারণা দর্শকদের মনেও এসেছে। প্রশ্ন নাম্বার 1, তার মানে আসিফ মাহমুদ হাসনাতের সাথে কনফার্ম না হয়ে বইয়ে লিখে ফেলেছেন, একটা বই লিখে ফেলেছেন। আপনারা কিন্তু আমি বলেছি যে এইটা তার ব্যক্তিগত অভিজ্ঞতা, তার ব্যক্তিগত জার্নি। আপনারা যদি সবাই সকলের মতো করে ব্যক্তিগত অভিজ্ঞতা লিখতে শুরু করেন, এই ইতিহাস কিন্তু ইতিহাসের জায়গায় থাকবে না। হাসনাত আবদুল্লাহ বলছেন তিনি ক্যান্টনমেন্টে যাননি, আসিফ মাহমুদ বলছেন তিনি ক্যান্টনমেন্টের দিকে যাচ্ছিলেন। এটা কিন্তু ইতিহাসে এক ধরনের দ্বিধা দ্বন্দ্ব তৈরি করে। আমি একটা কথা বলতে চাই, যে স্পষ্ট করে বলতে চাই, আসিফ মাহমুদ কখনোই বলেনি এটি জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস লিখছেন। সে বলছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, কাইন্ড অফ দিনলিপি, প্রত্যেকটা মানুষ হয়ে থাকবে। রিফাত শশীদ, বরঞ্চ আপনার যে পোস্ট সেটা থেকে আমি একটু পড়ে শোনাই। 5ই আগস্ট প্রেস কনফারেন্স শুরুর সময় আমি শুরুতে আসিফ ভাইয়ের পাশে বসেছিলাম। যখন হাসনাত ভাই আসেন তখন হাসনাত ভাই আমাকে বলেন সরে গিয়ে একটু জায়গা করে দেওয়ার জন্য। আমি হাসনাত ভাইয়ের জন্য চেয়ার ছেড়ে দিই এবং বর্তমানে সাদিক কায়েম ভাই যেই চেয়ারে বসা আমি সেখানে ছিলাম। তখন নাহিদ ভাই আর আসিফ ভাই আমাকে বলেন তোর কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, ওইটা একটু রাখতে হবে, তুমি সরে গিয়ে ওনার একটু বসতে দাও, নাইলে প্রেস কনফারেন্স শুরু করা যাচ্ছে না, উনি দাঁড়িয়ে থাকে, ব্যাপারটা দৃষ্টিকটু দেখাচ্ছে, একটু কনসিডার করো। তখন চেয়ারগুলোকে একত্রিত করে আমি সরে গিয়ে তাকে জায়গা করে দিই। সবার শেষে আপনি লিখেছেন সাদিক কায়েম ভাইকে চেয়ার ছাড়ার জন্য আমার আগের দিন কোনো আফসোস হয় নাই। ওই দিন যদি আমি রাকিব ভাইকে পাইতাম তাহলে আমি নিজে চেয়ার ছেড়ে দিয়ে, রাকিব মানে ছাত্রদলের প্রেসিডেন্টের কথা বলছেন আপনি, দাঁড়িয়ে থেকে হলেও রাকিব ভাইকে সম্মান দিতাম। পুরো অভ্যুত্থানে রাকিব সাদিক ভাইয়ের মতো অন্তত 10 জন মানুষ আছে যাদের জন্য আমার চেয়ার ছেড়লে আফসোস হতো না, কিন্তু আজকে আমার কেন যেন মনে হচ্ছে আমার সাদিক ভাইয়ের জন্য চেয়ারটা ছেড়ে দেওয়া উচিত হয়নি। একটা ছবির একটা ফ্রেমে একজন মানুষের চেহারা থাকলেই সে গণ অভ্যুত্থানের মহানায়ক হবে, আর ছবিতে চেহারা না দেখা গেলে তাকে মাইনাস করা হবে, এমন রাজনৈতিক ন্যারেটিভ আমি বুঝতাম না, এখনো বুঝি না আর কি।
কেন চেয়ার ছেড়ে দেওয়া উচিত হয়নি, এবং আপ ধরনের বক্তব্য দেন জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাসটা 20 বছর পর কেমন হবে বলে আচ্ছা, আপনারা এই মনে করেন? ইতিহাসটা আমি যেই স্ট্যাটাসটা দিয়েছিলাম তার পূর্বে একটা কারণ ছিল। আসিফ মাহমুদ যে বইটা প্রকাশ করেছেন সেই বইয়ের ভিতরে একটা হলো গিয়ে দীপ মালাকারের যে ছবিটা তোলা ছিল। আচ্ছা, দীপ মালাকারের যে ছবিটা ছিল সেই ছবিটাকে প্রথমা প্রকাশনে অবভিয়াসলি তাদের যেই সংবাদ মাধ্যম আছে বা তাদের যেটা আছে সেই ছবিটাই সে দিবে, কারণ এটাতে তার কপিরাইটের ঝামেলা নেই, এইটাতে করা হবে। কিন্তু সেইখানে একটা ছবি, যেই ছবিতে সাদিক কায়েমের চেহারা দেখা যাচ্ছিল, সেই ছবিটা কেন এইখানে দেওয়া হয়নি এই কথা বলা হচ্ছিল। পুরো সোশ্যাল মিডিয়া আপনি দেখলেই দেখতে পারবেন যে উত্তাল হয়ে গিয়েছিল, আমাদের গালিগালাজ করা হচ্ছিল এই জায়গা থেকে, যে বিশেষ করে আসিফ মাহমুদকে গালিগালাজ করা হচ্ছিল এই থেকে, যে এই আসিফ মাহমুদ জুলাই গণ অভ্যুত্থান থেকে সাদিক কায়েমকে মাইনাস করেছে। কে কোন ছবিটা ইউজ করা হবে, যার যেটার কপিরাইটস আছে সে তো সেই ছবিটা ইউজ করবে। আপনি কোথাও আপনাকে দেখলেন না এবং না দেখার সাথে সাথেই আপনি বললেন যে সেখানের ভিতর থেকে আপনাকে মাইনাস করা হচ্ছে। সেই ছবিতে তো আমি নেই, সেই ছবিতে হান্নান মাসুদ নেই, সেই ছবিতে তো জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম মহানায়ক মাইন সরকার চেয়ারই পাননি, সে পিছনে গিয়ে দাঁড়িয়েছিলেন। এরা কি কোনোদিন ক্লেম করেছিল যে আমি যেহেতু আমার ছবিটা দেখা যাচ্ছে না তাই হলো গিয়ে আমাকে জুলাই গণ অভ্যুত্থান থেকে মাইনাস করে দেওয়া হচ্ছে? আমরা মনে করি যে যেহেতু হলো সাদিক কায়েমকে আসলে আমরা 5 আগস্টের আগে সেভাবে মিডিয়ার সামনে দেখতে পাইনি, সো এই জন্যই আর কি, যেহেতু ওই দিনই আসলে তার যে প্রথম অ্যাড্রেস করা হয়েছিল এই জিনিসটাকে তারা। আপনাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেবের পাশেই গোলাম পরোয়ার সাহেব বসা, তিনি আজকে বলেছেন অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা উচিত। গোলাম পরোয়ার সাহেব মানে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল, তিনি বলেছেন যে অহেতুক কোনো বিলম্ব না করে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষ করতে যতটুকু সময়ের প্রয়োজন সেই সময়ের মধ্যে সংস্কার সম্পূর্ণ করে অবিলম্বে নির্বাচনের তারিখ ও রোডম্যাপ ঘোষণা করা উচিত। মানে তিনি কি আসলে মির্জা ফখরুল ইসলাম সাহেবের ঠিক পাশে বসার জন্য মানে নির্বাচনের কথা বললেন, নাকি এখন গোলাম পরোয়ার সাহেব উনি নিজে বলতে পারবে যে কোন দৃষ্টিভঙ্গি, কিন্তু আমাদের যে দৃষ্টিভঙ্গি আপনি দেখেন, আমরা কিন্তু বারবার বলেছি অনতিবিলম্বে নির্বাচন চাই। কারণ বাংলাদেশে প্রতিদিন যে নতুনভাবে যে ষড়যন্ত্র হচ্ছে, যে ঘুরপাক খাচ্ছে, সরকারের জনপ্রিয়তা ধীরে ধীরে যেভাবে হ্রাস পাচ্ছে, আমাদের আশঙ্কা দ্রুত নির্বাচন না হলে যে এই জুলাই বিপ্লবের যে কাঙ্ক্ষিত সাফল্য সেটা আমরা অনেকটা ধরে রাখতে পারবো। যার জন্য বিএনপি কিন্তু বারবার বলছে নির্বাচন, হ্যাঁ সংস্কার একটা চলমান প্রক্রিয়া। আজকে রিফাতরা বলছে যে সংস্কার করতেই হবে, এখন তাদের নেতারা বলছে যে শেখ হাসিনার ফাঁসি না পর্যন্ত নির্বাচন হবে না। কারণ শেখ হাসিনার ফাঁসি 100 বছর হবে না, 100 বছর কি বাংলাদেশে নির্বাচন হবে না? অর্থাৎ বাস্তবতার নিরিখে আপনাকে কথাগুলি বলতে হবে যে আমি কতটুকু বাস্তবায়ন করতে পারবো। আর বিচার আপনি করবেন, বিচার কি আপনি ইচ্ছা করে একজনকে ফাঁসি দিয়ে দেবেন? আইনি প্রক্রিয়া আছে, তত্ত্বপাত্য আছে, এখানে পক্ষ বিপক্ষ যুক্তিত আছে, সুপ্রিম কোর্ট আছে, একটা দীর্ঘ ধারাবাহিক প্রক্রিয়া। কিন্তু আপনি তো সেই শেখ হাসিনার মতো একই ল্যাঙ্গুয়েজে আপনি কথা বলছেন। আপনি গুম করে ফেলার মতো অবস্থা, আপনাকে নিরুদ্দেশ অবস্থা, আপনাকে আমি জোর করে বিচার করে দেবো, আপনাকে গুলি করে দেবো, এগুলিতে তো গণতন্ত্রের প্রক্রিয়া উত্তরণ করা সম্ভব। গুলি করে দেবো কে বলছে? আমি যেই অবস্থাটা হচ্ছে নানা ক্ষেত্রে হাসিনার আমলে যেটা হয়েছে না, আমাদের অনেক লোককে ইচ্ছা করে গুলি করে দিয়েছে। এখন আপনাকে তো এই সরকার আইনের শাসনে বিশ্বাসী, আইনের শাসনের যে প্রক্রিয়াগুলি আছে সেই প্রক্রিয়াগুলি তো আপনাকে অনুসরণ করতে হবে। তাই অনুসরণ করতে গিয়ে গণতন্ত্রের যে মূল স্পিরিট জনরায় সেটাকে কি আপনি অবজ্ঞা করবেন? যার জন্য আমাদের স্পষ্ট বক্তব্য যে আপনাকে নির্বাচনের দিকেও যেতে হবে, পাশাপাশি সংস্কারকে আপনার চালাতে হবে। আপনি যদি সংস্কারকে মুখ্য অবস্থায় রাখেন তাহলে নির্বাচন কবে হবে সেই নিশ্চয়তা তো আপনাকে দিতে হবে। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে আর জাতীয় নাগরিক পার্টি বিরোধী দল হিসেবে সরকারে থাকবে বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার। তিনি বলেন আগামী নির্বাচনে তাদের দল 30 থেকে 35% ভোট টানতে পারে। কারা বিরোধী দল হলে আপনাদের জন্য সুবিধা হয়, এনসিপি নাকি জামায়াতে ইসলামী? না, আমরা এটা মানে আমরা তো বিরোধী দল হতে পারি। জি, বিএনপি 27 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল, আপনি 24, 25, 26 তারিখের পত্রিকাগুলি আপনি দেখেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সরকার গঠন, অমুক প্রধানমন্ত্রী। 27 তারিখ জনগণ যখন অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন দেওয়ার মতো সুযোগ পেয়েছিল, আওয়ামী লীগ কিন্তু হেরে গিয়েছিল। সুতরাং বিএনপি নির্বাচনে যাবে, আমরা তো এই ইউটোপিয়ায় বিশ্বাস করি না। আমরা মনে করি জনগণের ম্যান্ডেটটা করছি। জনগণ যদি বিএনপিকে চায় অবশ্যই বিএনপি হবে, জনগণ যাকে বিরোধী দল হিসেবে চিন্তা করবে তাকেই বিরোধী দল বানাবে। এখানে বিএনপির নিজস্ব কোনো চয়েসের কোনো সুযোগ আছে বলে আমি মনে করি। হাসনাত বলছেন যে যেভাবে তাকে সেই বইয়ে বর্ণনা করা হয়েছে সেটা আসলে ঠিক নয়। রিফাত রশিদ চেয়ার ছেড়ে দিয়ে ভুল করেছেন। 7-8 মাস না যেতেই যদি ইতিহাসে -+ খেলা চলে হবে, আমি বলি আপনাকে ইতিহাস কিন্তু দ্রুত হয় না। ইতিহাস কিন্তু একটা পুকুরের মতো। ধরেন আপনি একটা পুকুর খুঁজলেন না, যত গভীরই করেন এর পানি কিন্তু প্রথমে একটু ঘোলা থাকবে, তবে ধীরে 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 এটা কিন্তু থিতাবে যখন, তখন আপনি পরিষ্কার পানিটা পাবেন। ওটা হলো ইতিহাস। আমি তো মনে করি ওদের সবারই একটা করে বই লেখা উচিত, এবং সেই বইগুলোর মধ্যে এরকম
সবাই তো যার যার মতো করে দেখছে, এই অন্ধের হাতি দর্শনের মতো, কিন্তু সমস্যা নেই। যখন সবাই তার দেখার কথাটা বলবে তখনই আমরা একটা প্রকৃত হাতি দেখতে পারবো। দেখেন ওখানে কি লিখেছে আসিফ মাহমুদ, প্রথমে আপনি পড়ছেন, আমি কিন্তু খালি একটা শব্দ খেলে আমি এখান থেকে নোট করছি, সেটা হলো শুনলাম। শুনলাম ওরা গিয়েছে, উনি তো বলে নাই আমি দেখলাম গিয়েছে, উনি শুনেছেন কারো না কারো কাছ থেকে, সেই শোনাটা ভুল হইতে পারে। এবং উনি যে বললেন শুনলাম গিয়েছে, তারপরে আজকে হাসতাক বলতেছেন আমি যাইনি, এখানে কিন্তু আমরা একটা পেয়ে গেলাম যে আসলে কি হয়েছে। তো এইটা তো খুব ভালো। আমি কিন্তু ইতিহাসের এখনই তো হবে এগুলি এখন আরো বেশি বেশি হওয়া উচিত। আমি এটাকে সাপোর্ট করি, আমি রিকোয়েস্ট করি পার্সোনালি যে উনি একে লেখুক, প্রত্যেকে একটা করে লেখুক। আমরা যারা দর্শক ছিলাম, আমরা যারা দূরের থেকে কিছু কিছু ভূমিকা রাখার চেষ্টা করছি দুই একটা কথাবার্তার মাধ্যমে, আমাদেরও অবজারভেশনগুলি দেওয়া উচিত, আপনারাও দেওয়া উচিত। আপনারা অনেক বড় ভূমিকা রাখছেন। এই সবগুলি মিলিয়ে কিন্তু একটা ইতিহাস আসবে, এবং সেটা 5-10 বছর পরে আসবে না, 50 বছর পরে আসবে। জি, উত্তর আমাদের দেশে ভারতের সম্পর্কের সাথে মানে যদি আলোচনা হয় কোনো ধরনের কোনো প্রভাব রাখতে যাচ্ছে, মানে সরকারের ভিতরে এটা নিয়ে কোনো ভাবনা দুশ্চিন্তা কোনো কিছু আছে কি? কোনো দুশ্চিন্তা নেই। প্রথম কথা হচ্ছে একজন মার্কিন কর্মকর্তা এসেছেন ভারত সফরে, ওনারা সাধারণত ভারত এবং মার্কিন তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবে। প্রসঙ্গক্রমে বাংলাদেশ আসলেও আসতে পারে, কিন্তু বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক সেটা বাংলাদেশ এবং ভারতের পরস্পরের স্বার্থের ভিত্তিতে বাংলাদেশ এবং ভারতের কর্মকর্তাদের সাথে আলোচনার মাধ্যমে সেটা নির্ধারিত হবে বলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিশ্বাস করে। আবার যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কটার বিষয়টা আসবে, তখন বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সাথে আলোচনা করে সেটা নির্ধারিত হবে। এখানে তৃতীয় পক্ষ বা ত্রিপাক্ষিক কোনো বিষয় আছে বলে আমরা মনে করি না। আমরা মনে করি যে প্রত্যেকটা দেশের অধিকার আছে তার নিজস্ব পররাষ্ট্রনীতি ঠিক করা, এবং আরেকটা দেশের সাথে তার সম্পর্কটা কী হবে সেইটা ওই সংশ্লিষ্ট দেশের সাথে আলোচনা করেই নির্ধারণ করার। বাংলাদেশ ভারত সম্পর্কটাও একই রকম। সেখানে অন্য কেউ, যেহেতু ভারত বাংলাদেশের বৃহত্তম প্রতিবেশী, একই সাথে যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার, তারা যদি তাদের আলোচনায় বাংলাদেশ নিয়ে কথা বলতে চায় তারা কথা বলতে পারে, কিন্তু সেই কথার প্রভাব বাংলাদেশের পররাষ্ট্রনীতি বা বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে আসবে বলে আমাদের মনে হয় না। জি, হবে ঈদের পর, সেটা আভাস পাওয়া গেছে বিএনপির কথাবার্তায়। আজকে গোলাম পরোয়ার সাহেবও বললেন দ্রুত নির্বাচনের রোডম্যাপ চায় তারা। সরকার কি ভাবছে এই রোজার মধ্যে বা এই মাসের মধ্যে নির্বাচনী রোডম্যাপ দেওয়ার ব্যাপারে কোনো প্রেশার ফিল করছে না? সরকার তো রোডম্যাপ দিয়েছেই, সরকারের নতুন করে আর রোডম্যাপ কে দেবে? যে রোডম্যাপটা দিয়েছে সেই অনুযায়ী সরকার কাজ করছে। রোডম্যাপ ডিসেম্বর জুন, রোডম্যাপে আসলে দুইটা সম্ভাব্য গন্তব্যের কথা বলা হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে। এখন ট্রেনের গন্তব্যটা কোথায় হবে, কখন? ট্রেনটা ডিসেম্বর মাসেও থামতে পারে অথবা জুন মাসেও গিয়ে থামতে পারে, এটা নির্ভর করবে অনেকগুলো ফ্যাক্টরের উপর। সেই ফ্যাক্টরগুলো কি আমরা এতক্ষণ আলোচনা করেছি। আমরা সেই আলোচনার মধ্যে দিয়ে আমরা নিশ্চয়ই একটা সমাধানে আসব, এবং সেই সমাধানের জন্য যে রাজনৈতিক দলগুলোর যে গঠনমূলক একটা ভূমিকা সরকার প্রত্যাশা করে সেটা যদি হয়, বা রাজনৈতিক দলগুলোর কাছে তো সংস্কারের প্রস্তাবগুলো গিয়েছেই, আপনার ভাষায় সকল প্যাকেজ বা আমাদের ভাষায় হচ্ছে সংস্কার প্রস্তাবনা, এগুলো নিয়ে ওনারা ওনাদের মতামত যত দ্রুত দিবেন, যত দ্রুত একটা সিদ্ধান্তে আসা যাবে তত দ্রুতই সিদ্ধান্ত বাস্তবায়ন করা যাবে। এর বাইরে এসে নিয়ে আসলে খুব বেশি বিভ্রান্তির কোনো সুযোগ নেই। বৃহস্পতিবার রাত 9টায় আবারও দেখা হবে, সাথেই থাকুন।